মহাপ্রভু শ্রী চৈতন্যদেব অগণিত ভক্ত অনুরাগীর চোখে তিনি স্বয়ং ভগবান শ্রী বিষ্ণুর অবতার। তিনি নিজে জগন্নাথের পরম ভক্ত, আবার কোটি কোটি ভক্তের ভগবানও তো তিনি। তার নামে তার প্রতি শ্রদ্ধায় অবনত হয়ে আসে কোটি কোটি শ্রদ্ধালু মানুষের মস্তক। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আচণ্ডালে হরিনাম প্রচারের মহান কর্মযজ্ঞের দ্বারা শ্রী চৈতন্যদেব বিলিয়ে দিয়ে গিয়েছেন প্রেম, মানবতা ও সাম্যের মহান বার্তা। কিন্তু কোথায়, কিভাবে মাত্র 48 বছর বয়সে হারিয়ে গেলেন শ্রী গৌরাঙ্গ? তার অন্তর্ধান নিয়ে নানান কাহিনী ছড়িয়ে আছে। জনশ্রুতি আছে পুরীর জগন্নাথ দেবের দারু ব্রহ্মে বিলীন হয়ে গিয়েছিলেন তিনি। তারিখটা ছিল 1533 খ্রিস্টাব্দের 29শে জুন। আবার একথাও শোনা যায় পুরীর নীলাচলে দিব্যোন্মাদ অবস্থায় চলতে চলতে সাগরের নীল জলরাশিতে নিজেকে মিলিয়ে দেন শ্রী চৈতন্য। আবার কেউ কেউ বলেন নগর সংকীর্তন করতে করতে যখন এগিয়ে চলেছিলেন মহাপ্রভু, তখন পায়ে ইটের টুকরো ফুটে পরবর্তীকালে সেপ্টিসিমিয়া হয়ে মৃত্যু হয় তার। তবে শেষোক্ত বিবরণীটি যে মহাভারতে বর্ণিত শ্রীকৃষ্ণের পায়ে জড়া ব্যাধের তীরের আঘাতের ঘটনা ও সেই কারণে শ্রীকৃষ্ণের নরলীলা সংবরণের ঘটনার সঙ্গে সাদৃশ্য রেখে মহাপ্রভুর লীলামাহাত্ম্য বৃদ্ধি করার জন্য প্রচারিত হয়েছে, এ কথাও অনেকে বলে থাকেন। আজকের ভিডিওতে আমরা ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে মহাপ্রভুর অন্তর্ধানের রহস্য অনুসন্ধানের চেষ্টা করব। ভিডিওটি অবশ্যই পুরো দেখবেন। যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। বিগত কয়েক শতাব্দী ধরেই মহাপ্রভুর অন্তর্ধান নিয়ে চর্চা চলেছে। অনুসন্ধান গবেষণাও কিছু কম হয়নি। এ প্রসঙ্গে বিশিষ্ট গবেষক ডক্টর জয়দেব মুখোপাধ্যায়ের নামও বিশেষভাবে আলোচিত হয়। চৈতন্যদেবের মৃত্যুর 462 বছর পর এই পণ্ডিত গবেষক যখন সর্বসমক্ষে প্রমাণ করতে চলেছিলেন যে শ্রী চৈতন্যকে আসলে হত্যা করা হয়েছিল পরিকল্পনা করে এবং পুঁতে ফেলা হয়েছিল মহাপ্রভুর নশ্বর দেহ, ঠিক তখনই 1995 সালের 17 এপ্রিল পুরীতে রহস্যজনকভাবে মৃত্যু হয় জয়দেববাবুর। তাঁর লেখা কাহা গেলে তোমা পাই গ্রন্থে জয়দেববাবু লিখেছেন, পুরীর ভারত সেবাশ্রম সংঘের কর্মসচিব স্বামী অভিনবানন্দজি একটি চিঠিতে তাকে জানিয়েছেন যে তার সুনিশ্চিত ধারণা মহাপ্রভুর দেহটিকে মণিকোঠার রত্নবেদীর নিচেই সমাহিত করা হয়েছিল। ডক্টর দীনেশচন্দ্র সেনও তাঁর লেখা চৈতন্য অ্যান্ড হিজ এজ গ্রন্থে লিখেছেন যে পুরীর মন্দিরের ভেতরেই শ্রী চৈতন্যকে খুন করে পুঁতে ফেলা হয়েছিল। বৈষ্ণব দাসের পুঁথি চৈতন্য চক্রাতেও উল্লেখ করা হয়েছে যে গরুর স্তম্ভের কাছে শ্রী চৈতন্যের মৃতদেহকে পড়ে থাকতে দেখা গিয়েছিল রাত্রি 10 দণ্ডে, অর্থাৎ রাত্রি 11টা নাগাদ। মনে রাখতে হবে বৈষ্ণব দাসের এই বিবরণী একজন প্রত্যক্ষদর্শীর বিবরণীও বটে। ঐতিহাসিক ডক্টর রাখালদাস বন্দ্যোপাধ্যায়, ডক্টর নিহাররঞ্জন রায়, দুর্গাপদ চট্টোপাধ্যায়, ডক্টর দীপক চন্দ্র, ডক্টর জয়দেব মুখোপাধ্যায় প্রমুখ প্রথিতযশা পণ্ডিত ও গবেষকগণ এই বিষয়ে মোটামুটিভাবে একমত যে নীলাচলেই মহাপ্রভু শ্রী চৈতন্যদেবকে নির্মমভাবে হত্যা করে গোপনে কোনো এক স্থানে তার মৃতদেহকে সমাহিত করে ফেলা হয়েছিল। কিন্তু আশ্চর্যজনকভাবে সেই সমাধিকে আজও কিন্তু খুঁজে পাওয়া যায়নি। এই প্রসঙ্গে আরেকটি ঘটনার কথা উল্লেখ করা যেতে পারে। 2000 সালের 15 জুন আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া যখন পুরীর মন্দিরের সংস্কার কার্য চালাচ্ছিল, তখন মন্দির গাত্রের এক প্রাচীর থেকে দুটি নরকঙ্কাল উদ্ধার করা হয়, যার মধ্যে একটি নরকঙ্কালের দৈর্ঘ্য ছিল প্রায় 6.5 ফুট। ফরেন্সিক ল্যাবে পরীক্ষা করে জানা যায় সেটির বয়স প্রায় 500 বছর এবং কঙ্কালটির মস্তকের পিছনে ভারী কোনো বস্তুর আঘাতের চিহ্ন বিদ্যমান। তবে কি এই কঙ্কালটি মহাপ্রভু শ্রী চৈতন্যের? আর অপেক্ষাকৃত খর্বকায় কঙ্কালটি স্বরূপ দামোদরের? বিষয়টি আরও ভালোভাবে সামনে আসার আগেই ফরেন্সিক ল্যাব থেকেই উধাও হয়ে যায় কঙ্কাল দুটি, বা বলা ভালো কোনো এক অদৃশ্য প্রভাবশালী শক্তির অঙ্গুলি হেলনে সরিয়ে ফেলা হয় এই দুটি নরকঙ্কালকে। এবার আমরা জানার চেষ্টা করব কোথায় থাকতে পারে শ্রী চৈতন্যের গোপন সমাধি। কেউ কেউ মনে করেন গুন্ডিচা বাড়িতেই আছে মহাপ্রভুর সেই গোপন সমাধি। এই প্রসঙ্গে শ্রী চৈতন্য চক্রা গ্রন্থের লেখক গোবিন্দ দাস বাবাজি
ও শ্রী শ্রী চৈতন্য মঙ্গল গ্রন্থের লেখক লোচন দাসের নাম উল্লেখ করা যেতে পারে। কারণ তারা দুজনেই তাদের গ্রন্থে লিখেছেন গুন্ডিচা বাড়ির মন্দিরেই ঘটেছিল মহাপ্রভুর রহস্যময় অন্তর্ধানের ঘটনা। আবার বিশিষ্ট ওড়িয়া পণ্ডিত সদাশিব রঘু শর্মার মতে টোটা গোপীনাথ মন্দিরের উঠোনে যে দুটি তুলসী মন্দির আছে তার অপেক্ষাকৃত প্রাচীন মন্দিরের নিচে শ্রী চৈতন্যকে সমাধিস্থ করা হয়েছিল। ওড়িশার অন্যতম জনপ্রিয় সাধক কবি অচ্যুতানন্দ দাস তার শূন্য সংহিতা গ্রন্থে এবং ঈশান নাগর তার অদ্বৈত প্রকাশ গ্রন্থে শ্রী চৈতন্যের অন্তর্ধানের ঘটনাটি জগন্নাথ মন্দিরের অভ্যন্তরেই সংঘটিত হয়েছিল বলে উল্লেখ করেছেন। গবেষক তুহিন মুখোপাধ্যায় অবশ্য কিছুটা ভিন্নমত পোষণ করে এ বিষয়ে বলেছেন যে পুরীতে নয়, পুরী থেকে কিছুটা দূরে সারঙ্গগড়ের দুর্গে মহাপ্রভুর মৃত্যু ঘটেছিল এবং সেই দুর্গের কোনো অংশে বা দুর্গ সংলগ্ন জঙ্গলের কোথাও শ্রী চৈতন্যের দেহকে সমাহিত করা হয়ে থাকতে পারে। তবে বেশিরভাগ পণ্ডিত গবেষক এবং সাধারণ মানুষ অবশ্য মনে করেন শ্রী চৈতন্যের মৃতদেহকে পুঁতে ফেলা হয়েছিল জগন্নাথ মন্দিরের গর্ভগৃহে। কিন্তু এ ব্যাপারে সুনির্দিষ্টভাবে কোনো কিছু বলা বা সিদ্ধান্তে উপনীত হওয়া সম্ভব হয়নি আজও, কারণ মহাপ্রভুর কোনো সমাধি ঐতিহাসিকভাবে আজও চিহ্নিত হয়নি, স্বীকৃতিও পায়নি। এখন আরেকটি বিষয় দেখার যে শ্রী চৈতন্যকে কারা কেন হত্যা করে থাকতে পারেন। বিভিন্ন কারণে তৎকালীন সময়ে পুরীর ব্রাহ্মণ পণ্ডিত, পূজারী ও পাণ্ডাদের একাংশ এবং এক শ্রেণীর অভিজাতের চক্ষুশূল হয়ে ওঠেন শ্রী চৈতন্য। বস্তুত চৈতন্যের উত্তরোত্তর বেড়ে চলা জনপ্রিয়তা সমাজের নিম্ন শ্রেণী থেকে শুরু করে স্বয়ং রাজা প্রতাপরুদ্র পর্যন্ত শ্রী চৈতন্যের গুণগ্রাহী ও ভক্ত হয়ে ওঠার কারণে তৎকালীন ব্রাহ্মণ পূজারীদের একটি বড় অংশ শ্রী চৈতন্যের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বুনতে শুরু করে। আর এ কাজে তাদের দোসর হন রাজা প্রতাপরুদ্রের সেনাপতি গোবিন্দ বিদ্যাধর ভৈই, যে গোবিন্দ বিদ্যাধর গৌড়ের সুলতান হুসেন শাহের সঙ্গে হাত মিলিয়ে প্রতাপরুদ্রের বিরুদ্ধে ঘৃণ্য চক্রান্ত করে পুরীর রাজসিংহাসন দখলের চেষ্টা করেছিলেন। ইতিপূর্বে বিজয়নগরের রাজা কৃষ্ণদেব রায়ের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়েছিলেন প্রতাপরুদ্র। সময়টা 1510 খ্রিস্টাব্দ। চৈতন্যদেব তখন দাক্ষিণাত্য ভ্রমণ শেষে পুরীতে এসেছেন। প্রতাপরুদ্রের অনুপস্থিতিতে গোবিন্দ বিদ্যাধরের প্ররোচনায় গৌড়ের সুলতান হুসেন শাহ ওড়িশা আক্রমণ করেন। সংবাদ পেয়ে বিজয়নগর যুদ্ধ অসমাপ্ত রেখে ফিরে আসেন প্রতাপরুদ্র এবং প্রবল প্রতিরোধ ও প্রতি আক্রমণে হুসেন শাহকে পিছু হটতে বাধ্য করেন। অন্যদিকে গোবিন্দ বিদ্যাধরের ষড়যন্ত্র ফাঁস হয়ে যায়। পরবর্তীকালে 1516 সালে প্রতাপরুদ্র পুনরায় গৌড়ের সুলতান হুসেন শাহের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হতে চাইলে শ্রী চৈতন্য প্রতাপরুদ্রকে হুসেন শাহের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হতে নিষেধ করেন। গোবিন্দ বিদ্যাধর ভেবেছিলেন এই যুদ্ধ যদি সংঘটিত হয় তাহলে পুনরায় শক্তিশালী হয়ে ওঠা গৌড়ের সুলতান হুসেন শাহের কাছে প্রতাপরুদ্রের পরাজয় ঘটবে এবং সেক্ষেত্রে গৌড়ের অধীনস্থ করদ রাজ্যরূপে ওড়িশা রাজ্যের নতুন শাসক হিসাবে গোবিন্দ বিদ্যাধর নিজেকে রাজ সিংহাসনে অধিষ্ঠিত করতে পারবেন। কিন্তু চৈতন্যের পরামর্শে প্রতাপরুদ্র হুসেন শাহের বিরুদ্ধে যুদ্ধে না জড়ানোয় গোবিন্দ বিদ্যাধরের সে স্বপ্ন পূরণ হয়নি এবং তার রাগ গিয়ে পড়ে শ্রী চৈতন্যের উপরে। শ্রী চৈতন্যের মৃত্যু বা অন্তর্ধানের পশ্চাতে নানাবিধ ষড়যন্ত্র চক্রান্তের তত্ত্ব সামনে এলেও সুনির্দিষ্টভাবে কোনো সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে আজকের দিনে দাঁড়িয়ে কাউকে বা কোনো বিশেষ গোষ্ঠীকে অভিযুক্ত করা যায় না। তৎকালীন সময়ের রক্ষণশীল হিন্দু সমাজ, মন্দিরের পূজারী ও পাণ্ডাদের একাংশ এক শ্রেণীর ক্ষমতালোভী অভিজাত চৈতন্যের প্রতি ঈর্ষাপরায়ণ হয়ে নিজেদের প্রভাব প্রতিপত্তি অক্ষুণ্ণ রাখতে হয়তো চৈতন্যকে সরিয়ে দিয়েছিলেন। কিন্তু এ ব্যাপারে নির্দিষ্ট করে কিছু বলা আজকের দিনে এখনও সম্ভব নয়, এটাই বাস্তব। এ ব্যাপারে গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের একাংশের মনোভাবও বেশ অদ্ভুত। তারা চৈতন্যকে এক দৈবী সত্তারূপেই মনে রাখতে চান। কোনো রকম আক্রমণ, হত্যার দ্বারা যে চৈতন্যের ক্ষতি সাধন সম্ভব হতে পারে সে ব্যাপারে তারা আলোচনায় আগ্রহী নন। তারা বলেন পাণ্ডা পূজারী কর্তৃক চৈতন্যের উপর আক্রমণ ও হত্যার প্রসঙ্গটি কোনোভাবেই চৈতন্যের জীবন কাহিনীর সঙ্গে যুক্ত করা যায় না, কারণ
তাহলে চৈতন্য চরিত্রটি একটি রক্ত মাংসের মানবিক চরিত্রে পরিণত হবে, যা চৈতন্য চরিত্রের আধ্যাত্মিক, দৈবিক, ঐশ্বরিক রূপের বিরোধী। কারণ গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের একটি বড় অংশ মনে করেন মহাপ্রভু শ্রী চৈতন্যকে কেউ হত্যা করতে পারেন না। তিনি স্বইচ্ছায় নরলীলা সংবরণ করে ঐশ্বরীয় চেতনায় লীন হয়ে গিয়েছিলেন। মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের রহস্যজনক অন্তর্ধানের মতো আরও এক কৃতি বাঙালির জীবনের শেষ পরিণতিটাও আমরা আজও সঠিকভাবে জেনে উঠতে পারিনি। হ্যাঁ, আমি নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা বলছি। এই দুই মহামানব বাংলা মায়ের দুই কৃতি সন্তান তাদের চিন্তা, তাদের ভাবনা, তাদের আদর্শের দ্বারা কোটি কোটি মানুষকে অনুপ্রাণিত করে চলেছেন আজও।